হ্যালো মাই গুড উইসার্স, অনেকদিন পরে একটা ভিডিও আসছে আবার। ভিডিও ঠিক কিনা আই ডোন্ট নো, বাট এখন বাজে হচ্ছে রাত 2:30, আর আমি এখন একটা ভিডিও রেকর্ড করছি তোমাদের জন্য। ভিডিওর উদ্দেশ্য কি আই ডোন্ট নো, ভিডিওটা কি নিয়ে সেটাও আমি জানি না, বাট কিছু একটা টপিক নিয়ে কথা বলবো। আই ডোন্ট নো আমি কি নিয়ে কথা বলবো, বাট রিসেন্টলি একটা বই পড়ছিলাম কলকাতা নিয়ে। তো সেখানে দুটো তথ্য আর কি আমার মনে আছে প্রপারলি, তো তাই জন্য আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে কলকাতা। অনেকে বলে জব চার্নকের হাত ধরে জন্ম, বাট আদৌ সত্যি কিনা আই ডোন্ট নো। সামনে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস পেছনে মেসিকে দেখতে পাচ্ছ, মেসি আসছে ইভেন 13 ডিসেম্বর। আই ডোন্ট থিঙ্ক আমি যেতে পারবো। তার থেকেও বড় কথা, ডিসেম্বর মানেই 18 ডিসেম্বর 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সো সব কিছুকে একটা সাইডে করে কলকাতাতে ফিরি এবার। তো যেটা আমি আর কি শেয়ার করতে চাইছি, আমি অ্যাকচুয়ালি একটা পডকাস্টে শুনেছিলাম, আর কিছু তথ্য আমি বই থেকে পড়েছি। যে বইটার রিভিউ আমি আমার ফেসবুকে রিসেন্টলি দিয়েছি, ইউটিউবে কমিউনিটি পোস্ট এখনো দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো খুব শীঘ্রই ওটাও। তো ফার্স্ট হচ্ছে বাগবাজার। বাগবাজারের নাম বাগবাজার কেন? তো বাগবাজার আমরা সবাই যেটা জেনে থাকি, যে যেটা মেনলি মোস্ট অফ দ্য টাইমে, যে ওখানে গঙ্গা নদী একটা বাঁক নেয়। তো সেই বাঁক বাজার থেকে কথাটা ছড়িয়ে 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 বাগবাজার হয়েছে। বাট এটা সত্যটা যে কতটা আই ডোন্ট নো। আবার হতেও পারে, কারণ অনেক কিছুই তো এখন লোকমুখে শুনে বিকৃত হয়ে যায় শব্দ। যেমন বাগবাজারটাই ধরে নাও। তো অ্যাকচুয়ালি ওখানে একটা ফার্সি সাহেবের একটা রাজবাড়ি ছিল বাগবাজারে, এখনকার যেটা বাগবাজার। তো আর তার সংলগ্ন একটা বাগান ছিল ফুলের। তো স্বাভাবিক ফুলের বাগান, খুব সুন্দর আর বিশাল বড় জায়গা জুড়ে ছিল। তো সেই কারণেই আর কি জিনিসটা দেখতেও ভাল লাগছে, সবাই আসছে, ফুল কিনছে। মালি ছিল রক্ষণাবেক্ষণ, যেমন হয় আর কি, সাহেব বলে কথা, তো আবার ফার্সি সাহেব বলে কথা, তো স্বাভাবিক পয়সার তো অভাব নেই কোনো। তো এবার সেক্ষেত্রে সেখানে কি হয়েছে, এবার তোমরা একটু ডিসাইড করো যে বাগবাজারের সাথে ফার্সির কি সম্পর্ক। অ্যাকচুয়ালি বাঘ কথাটা যদি আমরা বাগবাজার ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, বাঘ বাজার, বাজারটা বাঙালি শব্দ, কিন্তু বাঘ হচ্ছে ফার্সি শব্দ। বাঘ মানে হচ্ছে ফুলের বাগান, অর্থাৎ ওখানে এত বড় ফুলের বাগান ছিল যে সেই কারণে জায়গাটার নাম দিয়ে দেওয়া হয়েছিল বাগবাজার। আর এছাড়া তো একটা বললামই যে গঙ্গা নদী ওখানে বাঁক নিয়েছে, গঙ্গা না ভাগীরথী। তো ভাগীরথী নদীর ওখানে একটা বাঁক আছে বলে ওই জন্য ওই জায়গাটার নাম অনেকে বলছে যে বাগবাজার। তো দুটো মিলিয়ে বাগবাজারের নামের কারণটা অ্যাকচুয়ালি এটা মোটামুটি। আচ্ছা, এটা একটা গেল। এবার আসছি শোভাবাজার। শোভাবাজারের নাম বললেই প্রথমে চলে আসে রাজা নবকৃষ্ণদেব, তার সাথে স্যার রাধাকান্ত দেব বাহাদুর, আর তার সাথে চলে আসে রাজা রাজবল্লভ, যেটা শোভাবাজারের ঠিক পাশেই একদম। আই থিঙ্ক শোভাবাজার আর বাগবাজারের মধ্যিখানে রাজবল্লভ পাড়া যেটা এখনো রয়েছে, সেটা হচ্ছে রাজা রাজবল্লভ। আচ্ছা, তো এই জায়গাটা একটু লেন্দি, তার কারণ ফার্স্টে আসি শোভাবাজার। শোভা বাজার কথাটার নাম, শোভা বাজার। শোভা বাজার নাম কেন? আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে সবাই আমরা এটা জানি যে
এখানে খুব বড় করে দুর্গাপুজোর শোভাযাত্রা হতো, তাই এর নাম শোভাবাজার। বাট স্টার্টটা হলো কি করে, বা শোভাবাজারে শোভাটা বড় হলো কি করে? আচ্ছা, এখানে একটু ইতিহাস আমাদের ঘাঁটতে হবে। আমি ভুল হতে পারি, যদি ভুল হই তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আমি যেটুকু জানি আমি সেইটুকুই বলছি, কোনো বাড়িয়ে চড়িয়ে কি মানে বলছি এরম কিছুই নয় আর কি। তো যাই হোক, তখন পলাশির যুদ্ধ হলো, সিরাজদৌল্লা হেরে গেল পলাশির যুদ্ধে। 1757, আমি যদি খুব ভুল না করি তো। এই যে ব্রিটিশদের জয়ের অন্যতম ভাগিদার ছিল রাজা নবকৃষ্ণ দেব। কেন ভাগিদার ছিল? রাজা নবকৃষ্ণ দেব ইংরেজদের সাথে যুক্ত হয়ে সিরাজদৌল্লার বিরুদ্ধে যা যা ষড়যন্ত্র করেছিল, সেগুলোর জন্যই ব্রিটিশরা পলাশিতে সিরাজদৌল্লাকে হারাতে পেরেছিল। তার মধ্যে অন্যতম আমরা জানি যে মির্জাফর আছে, যে আহ, কিছুটা ধোঁকা দিয়েছিল, কিছুটা ধোঁকা দেয়নি। কারণ একটা সময় ছিল যখন আমরা সব কিছুকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে ডিভাইড করতাম, বাট এখন একটা টাইম এসে যখন ব্ল্যাকের মধ্যে থেকেও আমরা কিছুটা হোয়াইট বার করে সেটাকে একটা গ্রেনিশ ক্যারেক্টার বা গ্রেইশ ক্যারেক্টার প্লে করতে চাইছি। আমি সেই দিকে যাব না। আমি জাস্ট এটুকু বলবো যে হ্যাঁ, সিরাজদৌল্লার ক্ষেত্রে হয়তো উনি ধোঁকা দিয়েছেন, বাট উনি হয়তো ওনার ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রে হয়তো উনি নিজেকে ধোঁকা দেননি। আচ্ছা, এবার সেক্ষেত্রে জয় হলো একটা ইংরেজদের, পুরো বাংলা তাদের আন্ডারে চলে এলো। তারা এসেছিল ব্যবসা করতে, মুঘলদের কাছ থেকে পারমিশন নিয়ে যে তারা এখানে ব্যবসা করতে পারবে। তো এবার সেক্ষেত্রে সেইটার সে মানে সেটা জায়গা থেকে আরো বড় কিছু হচ্ছে। স্বাভাবিক একটা উৎসব, একটা জয় তো হবেই। এবার এখানে শুরু হলো যে একটা উল্লাস করতে হবে, যেখানে রাজা নবকৃষ্ণদেবও পার্টিসিপেটেড থাকবে, তার সঙ্গে আরও অনেক বাঙালি থাকবে, ব্রিটিশরা আসবে দেখবে। তখন অনেক প্ল্যান করে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু হলো। আগেও হতো, হতো না এরম না, আগেও হতো, কিন্তু সেটা দুর্গা পুজোর মতো করে হতো। বাট রিসেন্টলি সেটা স্টার্ট হলো একটা উৎসবের মতো করে, সেখানে লর্ড কার্জন নিজের কিছু মানে নিজের ব্যক্তিগত আয়ের থেকে কিছু টাকা দান করেছিল এই উৎসবের জন্য, যেখানে সারা রাত জেগে বাইজি নাচ হতো। তার সাথে হতো হচ্ছে আপনাদের আরো অনেকে আসতো, লাইক বড় বড় মনীষী যারা, রাজা রামমোহন রয়, মাইকেল মধুসূদন দত্ত, এছাড়া বিভিন্ন আহ, ব্রিটিশ সাহেব আসতো। হ্যাঁ, হয়তো পরে আসতো, বাট আমি যে মানে আমি এটা বলছি না যে রাজা নবকৃষ্ণ দেবের সময় আসতো, কারণ ওই সময় আমিও জন্মাইনি, তো আমি প্রপারলি বলতে পারবো না। তার জন্য আমাকে আরও অনেক কিছু নাড়াঘাটা করতে হবে, সেটার জন্য সময় লাগবে। তো আমি যেটুকু জেনেছি আর কি, তো হয়তো পরে, বা রাজা নবকৃষ্ণ দেবের মৃত্যুর পরে, বা তার মানে তার যখন পুজো যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, প্রত্যেক বছর যখন হচ্ছে বংশ পরম্পরা, তখন হয়তো আরো অনেক মনীষী এসছে শোভাবাজারের রাজবাড়িতে। তারা তাদের পায়ের ধুলো দিয়েছে। শুধু মনীষী না, ইংরেজরাও এসছে অনেকে। তো এইখান থেকে স্টার্ট হলো আমাদের শোভাবাজার রাজবাড়িতে দুর্গা পুজোটাকে দুর্গা উৎসবে রূপান্তরিত করা। আচ্ছা, এবার এখানে অনেক ছোট ছোট গল্প লুকিয়ে আছে। এক হচ্ছে যে পুজো তো হলো, এবার শোভাযাত্রাটা কি কেস? শোভাযাত্রাটা হচ্ছে, তখন তো এত লাইট ছিল না, বা তখন এত রাস্তা উন্নত ছিল ছিল না। গঙ্গা এখন যেমন আমরা জয়পুরিয়া কলেজের পাশ দিয়ে সোজা গেলে ধাক্কা খাবো হচ্ছে কুমারটুলি, কুমারটুলির পাশ দিয়ে বেরিয়ে গেলেই গঙ্গা। তখন এতটা ইজি ছিল না, তখন চারদিকে জঙ্গল, কোথায় শেয়াল, কোথায় নেকড়ে, কোথায় বাঘ কেউ জানে না। যেহেতু গঙ্গার সামনে কুমির, সাপ থাকতেই পারে। তো সেই কারণে তখন কি করা হতো, অনেকটা ঘুরে ঘুরে, হয়তো অনেকটা ঘুরে তাদেরকে যেতে হতো গঙ্গার ঘাটে। কিছুটা অন্ধকারও থাকতো। এবার সেই জন্য যখন দশমীর দিন, তখন
শোভাযাত্রা বের হতো। আর শোভাযাত্রা বের হওয়া মানে রাজবাড়ি থেকে যতটা দেখতে পাবে তত অবধি পুরো শোভাযাত্রা, লাইট হোক, হ্যারিকেন হোক, মশাল হোক, নিয়ে বেরোচ্ছে। তো এই জিনিসটা উপলব্ধি করতে যেমন সুন্দর লাগতো, চারদিকটা অন্ধকার, মধ্যিখানে একদল মানুষ বেরোচ্ছে নাচ গান করতে করতে, ঢাক ঢোল নিয়ে, হাতে হ্যারিকেন বা মশাল বা লম্ফ যাই বলো, সেটা নিয়ে বেরোচ্ছে। দেখতেও মানে মানে কি বলবো, যে বলে না অন্ধকারে আশার আলো, সেরম টাইপের আর কি, অন্ধকারে আশার আলো ওটা। তো ওরম টাইপের আর কি হতো। তো ওই কারণে লোকে দেখে ওটা দেখে নাম দিয়েছিল যে এটা হচ্ছে শোভা বাজার, মানে শোভার বাজার। আচ্ছা, এটা একটা গেল। বোরিং লাগছে কি খুব? যদি টপিক বোরিং লাগে আমাকে বলো, আমি নেক্সট টাইম থেকে এরকম ভিডিও করবো না তাহলে আর। আমি জাস্ট যেটুকু জানি সেইটুকু নিয়েই আর কি বলার চেষ্টা করছি। যদি তোমাদের মধ্যে কেউ কিছু কোনো ইনফরমেশন বা কোনো আহ, কবিতা বা কোনো শর্ট স্টোরি যদি আমাকে আমার ইউটিউব চ্যানেলের জন্য দিতে চাও, দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে এই চ্যানেলটার জন্য মিস্টার পজিটিভ, যেখানে পজিটিভিটি নিয়ে কথাবার্তা হয় আর কি, চেষ্টা করি। বাট আই ডোন্ট নো আমি কতটা করতে পারি, বাট ট্রাই করি। কারণ এই যে বললাম অন্ধকারে আসার আলো, তো আমিও চেষ্টা করি প্রত্যেকের লাইফে একটু হলেও আসার আলো নিয়ে আসার। কারণ টু বি অনেস্ট, আমি নিজে যে এটা করছি, আমি খুব একটা কনফিডেন্স মানে পাইনি একদিন ধরে যে আমি এটা করতে পারবো। বাট লেটস স্টার্ট, দেখাই যাক না, এটাও তো একটা ফ্যামিলির মতোই আর কি। আর নাম যখন মিস্টার পজিটিভ, তো নেগেটিভ চিন্তা করে লাভও নেই আমার, ইভেন তোমাদেরও। কারণ লাইফ ইজ অল অ্যাবাউট জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাড়াহুড়ো যত করবে ভয় পেয়ে, তত তুমি পিছিয়ে পড়বে। তো ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এটা একটা গেল স্টোরি। আচ্ছা, এবার আসছি হাতিবাগান। ঠিক শোভাবাজার সংলগ্ন এলাকাটার একদম লাগোয়া হাতিবাগান, যেখানে একটা বিশাল বড় মার্কেট আছে এখন। মার্কেটের ছেলেদের কিছুই নেই, সবই মেয়েদের। বাট হ্যাঁ, একটা মানে অনেক সিনেমা হল যেগুলো হয়তো চলতে পারতো, সেগুলো হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। যেমন অলরেডি মিত্রা বন্ধ হয়ে গেছে, দর্পণা পড়েই আছে। স্টার থিয়েটার যেটা ছিল, এখন বিনোদিনী থিয়েটার নাম হয়েছে, এটা চলছে। এদিকে মিনার বন্ধ হয়ে গেছিলো, আবার দেখলাম 2-3 দিন আগে পোস্টার লাগছে। বাট ওই জায়গাটা ছিল হাতিশালা। কার? হাতিশালা ছিল সিরাজদৌল্লার। তারপরে সেটা নিয়ে নেয় রাজা নবকৃষ্ণ দেব। এবার কথা হচ্ছে যে হাতিবাগান অবধি যদি রাজা নবকৃষ্ণ দেবের এলাকা থাকে, তাহলে রাজবাড়িটা কত বড় ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না। আজকে যেই জায়গাটা শোভাবাজার মেট্রো, লাল মন্দিরের অপোজিট ফুট, মানে আহ, এই সাইডে হচ্ছে শোভাবাজার মেট্রো, আর ওই সাইডে এবি স্কুল, ওই সাইডে শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর এই সাইডে হচ্ছে হাতিবাগানের কর্নার। এই পুরো জায়গাটা নিয়েছিল শোভাবাজার রাজবাড়ি, যার নির্মাতা ছিল রাজা নবকৃষ্ণদেব। আর ওই যে সরু রাস্তাটা বেরোচ্ছে, যেটা জাস্ট কি বলবো, হরিগো স্ট্রিটের অপোজিট ফুট দিয়ে যেটা স্ট্রেট বেরিয়ে আসছে লাল মন্দিরের দিকে, জয়পুরিয়া কলেজের সামনে দিয়ে, দুদিকে দুখানা রাজবাড়ি ডিভাইডেড হয়ে গেছে এখন। সেই রাস্তাটা ছিল রাজা নবকৃষ্ণ দেবের পার্সোনাল রাস্তা, ব্যক্তিগত রাস্তা। সেখানে ঢুকতে গেলে কর দিয়ে গাড়ি বা পালকি বা কিছু ঢোকাতে হতো। এই ছিল ব্যবস্থা। আর আজকে যখন আমরা ঠাকুর দেখতে যাই, তখন মনে হয় এ মা, ছোট্ট দুখানা রাজবাড়ি। অ্যাকচুয়ালি পুরো পাড়াটাই রাজবাড়ি ছিল। সেটা এখন ভেঙে প্রমোটিং হয়ে 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 জাস্ট তোমরা ভাবতে পারছো, মানে সেই অনুযায়ী জয়পুরিয়া কলেজটা রাজবাড়ির অংশ ছিল। জাস্ট ইম্যাজিন। আর ওখানে নাকি দুর্গাপুজোর সময় ওই যে নাট মন্দির আমরা দেখতে পাই, বড় মানে যেই রাজবাড়িটা
জয়পুরিয়া কলেজ দিয়ে রাজবাড়ির ঠাকুর দেখতে যাওয়ার সময় যে রাজবাড়িটা অ্যাকচুয়ালি বাঁ হাতে পড়ছে, সেই রাজবাড়িটা যে নাট মন্দিরটা যেখানে অজস্র গাড়ি রাখা থাকে, সেখানে নাকি সারা রাত ধরে বাইজি নাচ হতো। অ্যাকচুয়ালি প্রবাদ তো ওটা যে মা এসে অলংকার পরে জোড়াসাঁকো শ্রীকৃষ্ণদার বাড়িতে, খাবার গ্রহণ করে বাগবাজারের অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখে শোভাবাজার রাজবাড়িতে। শুনতেই কত অবাক লাগে, আর ভাবতে গেলে তো মানে জাস্ট মাঝে মাঝে গায়ের লোম খাড়া হয়ে যায় যে এত বড় একটা রাজবাড়ির অংশ, ওখানে অজস্র লোক থাকে, হয়তো তারাও জানে না এই ব্যাপারগুলো। আর শোভাবাজার এরিয়াটা বিস্তীর্ণ ছিল এখনকার খান্না অবধি, মানে যেটা হচ্ছে হাতিবাগানের পরের যে ক্রসিংটা, যেটা খান্না মোড়, তত অবধি ছিল শোভাবাজারের এলাকাটা। ওর পর বাকিটা প্রায় জঙ্গল, কেউ যাওয়া আসা করতে না হতো। আরও কিছু কিছু স্টোরি আছে, আপাতত এই দুটো থাক। আর একটা স্টোরি বলছি, এটা একটু অন্য টাইপের স্টোরি। লাইক মানে এটার সাথে ইতিহাসের কি সম্পর্ক আমি জানি না, বাট এটা আমি একটা বইতে পড়েছিলাম যে রাজা রাজবল্লভ, মানে রাজবল্লভ পাড়ার যিনি প্রতিষ্ঠাতা রাজা রাজবল্লভ, তার একটা মেয়ে ছিল অভয়া বলে, আই গেস ইফ আই এম নট রং। তো অভয়ার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। এবার বিয়ে হয়ে যাবার পরে খুব ছোট বয়সে স্বাভাবিক, তার যার সাথে বিয়ে হয়েছে তিনি তো বয়স্ক, তো তার স্বামী মারা যায়, স্বাভাবিক, ওইটুকু বয়সে বিধবা, নিয়ম তখন কট্টর। তো রাজা রাজবল্লভ অনেক চিন্তা ভাবনা করে রাজজ্যোতিষী রাজপণ্ডিত সবাইকে ডাকলো যে এর একটা বিহিত করা যেতে পারে কি। তো সবাই শাস্ত্র বেদ উপন্যাস যাই মানে যা যা বই ছিল আর কি তখনকার দিনে, যেগুলোকে সুপিরিয়ার মানা হতো, সেগুলো দেখে বিচার করে বললো যে বিধবা বিবাহ করা কোনো পাপ বা মানে খারাপ কিছু না, এর বিধান এখানেও দেওয়া আছে। বেশ ভালো কথা। রাজা রাজবল্লভ খুশি হলো, চলো ফাইনালি তাহলে মেয়েকে আর বিধবা হয়ে থাকতে হবে না। এবার প্রবলেমটা হয়ে গেল, এই খবরটা চলে গেল রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। কৃষ্ণচন্দ্র কি করলো, কৌশলে একদিন রাজা রাজবল্লভ এবং তার রাজপণ্ডিত সবাইকে ডেকে পাঠালো। গেল, খাওয়া দাওয়া আড্ডা হলো, মানে জলপান আর কি হলো, টিফিন খাওয়া, তারপর লাঞ্চ। তখন রাজা রাজবল্লভ বলছে যে আপনি ডাকলেন কি কারণে সেটা আগে সেরে নিলে হয় না? তো তখন বলছে যে আগে খেয়ে নিই, দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর একবারে ডিসকাশন করবো যা হয় আর কি। তো রাজা রাজবল্লভ একটু সন্দেহ করলো যে ব্যাপারটা একটু সুবিধার লাগছে না, কি কেস। এবার খেতে খাওয়া দাওয়ার হচ্ছে, যেমন হয় বাঙালি রান্না হচ্ছে। এবার হঠাৎ করে খাওয়া শেষে প্রত্যেকটা যে রাজপণ্ডিত ছিল, রাজা কৃষ্ণচন্দ্র প্রত্যেকের জন্য একটা করে ছাগল নিয়ে এসছে। তো রাজা রাজবল্লভের রাজপণ্ডিতেরা বলছে যে ছাগল নিয়ে আমরা কি করব? তখন রাজা কৃষ্ণচন্দ্র বলছে যে কেন, বিধান তো দেওয়া আছে, মানে উপনিষদ বেদ বা পুরাণে, যে ব্রাহ্মণরা ছাগল ভক্ষণ করতেই পারে, প্রবলেম তো নেই কোনো। তখন রাজা রাজবল্লভের রাজপণ্ডিতেরা বলছে যে এইসবের মানে কি, অনেক কিছু তো লেখা থাকে, তা বলে কি সেগুলো মানতে হবে? সমাজগুলো তো একটা ব্যাপার আছে। তখন রাজা কৃষ্ণচন্দ্র বলছেন আজ্ঞে, আমি আপনাকে এটাই বলতে চাইছি, সমাজগুলোও তো একটা ব্যাপার আছে, বিধবা বিবাহ করছেন, সমাজগুলোও তো একটা ব্যাপার আছে, বিধান তো অনেক কিছুর আছে ওখানে, কিন্তু সমাজ কি মেনে নেবে? সেক্ষেত্রে তো আপনাকেই পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। তো এইভাবে তিনি রাজা রাজবল্লভের
মেয়ের বিধবা বিবাহ আটকে দিয়েছিলেন। এই ৩টে স্টোরি আপাতত শেয়ার করলাম। আর আপাতত এখন যদি খুব ভুল না করি ৩টে বাজতে যায়, পৌনে ৩টে বাজে। তো আমি জানি না আমি নেক্সট কী নিয়ে কথা বলবো, নেক্সট কবে ভিডিও দেবো। বাট আমি চেষ্টা করবো অল ওভার সব কিছু নিয়েই ছোটো ছোটো করে আর কি আলোচনা করার। কারণ আমি চাই যদি তোমরা কেউ আমার সাথে আলোচনা করতে চাও যে কোনো বিষয়, দেখো আমি সব বিষয় জানি এরম তো নয়। অনেকে আছে যারা গান ভালোবাসে, অনেকে আছে যারা ভালো তবলা বাজায়, তাদের সঙ্গেও আমি কথাবার্তা বলতে চাই। যারা রান্না করতে খুব ভালো জানে, যারা হিস্ট্রি ভালোবাসে, যারা ফাইন্যান্স ভালোবাসে, অনেকে আছে যারা পরমাণু অণু এইসব নিয়ে কথা বলতে ভালোবাসে, যারা সায়েন্স নিয়ে কথা বলতে ভালোবাসে, ইভেন ফুটবল। কারণ পিছনে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে আমি কত বড় ফুটবল লাভার। আর এই মানুষটাকে নিয়ে একদিন কথা বলবো। হয়তো আমি নেক্সট টপিকটা হয়তো এই মানুষটাকে নিয়েই কথা বলতে পারি, আমি নট শিওর। কারণ মেসি ইজ মাই ইন্সপিরেশন, মাই আইডল। তো লেটস সি নেক্সটে কী হয়। আর পেছনে গোপালকে তোমরা দেখতেই পাচ্ছ ঝুলছে। আর এমনিও আজকে লক্ষ্মী পুজো, তো মানে লক্ষ্মী পুজো চলছে আর কি, পূর্ণিমা পড়ে গেছে, কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরীর মানে হচ্ছে কে জেগে আছে, তো এটা হচ্ছে কোজাগরীর মিনিং আর কি, কোজাগরী। তো এটা হচ্ছে মিনিং। বাট আমি দেখছি যদি কোনো বই থেকে ছোট ছোট গল্প আমি যদি তোমাদেরকে তুলে ধরতে পারি, আমি সেটাও না হয় চেষ্টা করব। আমি খুব একটা গল্প পাঠ ভালো করি একদমই নয়, বাট চেষ্টা করব যতটা ভালো করা যায়। ততক্ষণের জন্য শুভরাত্রি বলতে পারি বা শুভ সকাল, যাই বলো। ভিডিওটা যবেই দেখছো তবেই একটু শেয়ার করে দিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যাজ ইউ নো, অ্যাজ ইউ উইশ। আর বাকিটা আমি কিছুই বলবো না, বাট যেটা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওর শুরুতে, সেটা হচ্ছে রাধে রাধে।